আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডিউডিমার্সের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। ডিউডিমার্সের ফেসবুক এবং ইউটিউব চ্যানেল থেকে যারা আজকের এই ক্লাসটি দেখছেন তারা সকলকেই আমরা অনুরোধ করব যে আজকের যে ক্লাসটা আছে সেই ক্লাসটা আপনাদের বন্ধু বান্ধবদের একটু শেয়ার করে দেন এবং মেনশন করে দেন। কেন শেয়ার করবেন এবং মেনশন করবেন সেটা আমরা একটু পরে দেখাচ্ছি। কারণ আজকে আমরা যে জিনিসটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হলো যে সবাই বিশ্ববিদ্যালয়ে ভর্তির যে কোর্স আছে সেই কোর্সে গিয়ে কি ভর্তি হইতে চায় বা কোর্সের বিজ্ঞাপন দেয়। সবাই বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য মুখিয়ে থাকে, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির শুরু করার পূর্বে আমাদের কিছু প্রস্তুতি দরকার। হ্যাঁ, তো সেই প্রস্তুতিগুলা কি কি জিনিস নিয়ে দরকার সেই বিষয়গুলো নিয়েই আজকে আমাদের এই ক্লাস। আপনারা এই ক্লাসটাকে একটি দিক নির্দেশনামূলক ক্লাস হিসেবে আপনি ধরে নিতে পারেন এবং এই ক্লাসের মাধ্যমে আপনার অনেক দিক নির্দেশনা আপনি পাবেন এবং আপনার যে প্রশ্ন আছে সেই প্রশ্নের যে উত্তর আছে সেই উত্তরও আপনারা পেয়ে যাবেন। তাই সকলকে বলবো যে ক্লাসটি শুরু করার পূর্বেই ডিউডিমার্স ইউটিউব চ্যানেল এবং ডিউডিমার্স যে ফেসবুক পেজ আছে সকলেই আপনারা ক্লাসটা একটু শেয়ার করে দেবেন এবং বন্ধু বান্ধবদের মেনশন করে দেবেন। আজকে আমরা প্রথমেই যে গিয়ে কি জিনিসটা দেখবো সেটা হলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির পূর্বে আপনার কোন কোন কাজগুলো করতে হবে। আমরা অনেক সময় দেখি যে আমাদের ছেলেপেলেগুলা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নানা রকম কোচিং সেন্টারে ভর্তি হয়, অনলাইন কোর্সে গিয়ে কি ভর্তি হয়, কিন্তু তাদের যে কিছু প্রস্তুতি দরকার সেই প্রস্তুতিটা তারা নেয় না। এতে করে কি হয়? এতে করে তারা যখন কোনো একটা কোর্সে ভর্তি হয় বা কোনো একটা কোচিং সেন্টারে ভর্তি হয় তখন তারা নানা রকম প্রতিবন্ধকতার শিকার হয়। কিন্তু আজকের এই দিক নির্দেশনামূলক ক্লাসটা দেখার পর আপনারা যদি সেই অনুযায়ী কাজ করেন এবং সেই বিষয়গুলা যদি আপনারা মেনে চলার চেষ্টা করেন তাহলে আপনার প্রস্তুতিটা খুবই স্মুথ হবে এবং কি খুবই সহজ হবে। তাহলে আমরা একটু দেখি যে আজকে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা সবচেয়ে বড় যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো পাঠ্যপুস্তক সাথে রাখা। এবার হইতেছে গিয়ে কি দেখেন, আমরা যখন এইচএসসি পরীক্ষা দিই সেই এইচএসসি পরীক্ষার পরে আমাদের যে পাঠ্যপুস্তক আছে, বিশেষ করে আমার যে বাংলা যে বইটা আছে, তারপর ইংরেজি যে মেন বইটা আছে, আমরা অনেক সময় যখন ক্লাসে ঢুকি বা অনেক সময় অফলাইন বা অনলাইন যখন যে কোর্সে ভর্তি সেই ছেলেপেলের কাছে যাই, তাদের নিজেদের যে পাঠ্যপুস্তক আছে অর্থাৎ এইচএসসি পরীক্ষার যেই মেন বইটা আছে সেই মেন বইটা তারা সাথে নিয়ে আসে না। তারা কি করে? তারা গিয়ে কি ফালায় দেয়। মনে রাখবেন, আমি একটা কথা বলি, আপনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেন বা চাঁদের দেশে যান, সবসময় মনে রাখবেন মূল যে বিষয়টা আছে সেটা হলো মেন বই। আমি ক্লাসে বেশিরভাগ সময় সেটা কোরআন শরীফের সাথে তুলনা করি। যেমন কোরআন শরীফ ছাড়া যেরকম আপনার হইতেছে গিয়ে কি কোনো একটা ধর্ম বা ইসলাম ধর্ম পালন করা যায় না, ঠিক একই রকম ভাবে পাঠ্যপুস্তক ছাড়া আপনি কখনোই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো করতে পারবেন না। তাই আপনি যেই কোর্সে ভর্তি হন বা যেই কোচিং সেন্টারের ক্লাসে হইতেছে গিয়ে কি যান, বাংলা ক্লাসে বাংলা যে মেন বইটা আছে সেই মেন বইটা আপনার সাথে রাখবেন। ইংরেজি ক্লাসে ইংরেজি যে মেন বইটা বা মূল যে পাঠ্যপুস্তক আছে সেটা নেবেন। এইটা যদি আপনি সাথে না রাখেন তাহলে কি হয়, আমরা অনেক সময় ক্লাসের ভিতরে গিয়ে দেখি আমাদের শিক্ষকরা নানা রকম বই আপনাকে রেফার করে, যে যে বই মানে সেল করে বা এজেন্ট সেই বইয়ের কথা রেফার করে। আপনি একটু খেয়াল করে দেখেন তো, আমি বাংলার কোন একটা বই আপনাকে রেফার করলাম, বাজারে 34টা বাংলার বই আছে অ্যাডমিশনের। তো আমি এই যে 34টা বাংলার বই থেকে যে কোনো 5টি বাংলার বই, 2টি বাংলার বই বা একটি বাংলার বইও যদি আপনাকে আমি রেফার করি, সে এই বইটা কোন জায়গা থেকে বানাইছে? সে কিন্তু বানাইছে এই মেন বই থেকে, মানে আপনার যে সাহিত্য পাঠ যে বইটা আছে সেই সাহিত্য পাঠ বইয়ের আলোকে। তাই আপনি যদি কি করেন, এই মেন বইটা যদি আপনি সাথে রাখেন তাহলে বাজার থেকে আর 400 টাকা 500 টাকা দিয়ে কোনো বই কিনা লাগবে না। কারণ ওনারা ওই তথ্য ওইটার ভিতরে যা যা দিছে এই সকল প্রকার তথ্য আপনার মেন বইয়ের ভিতরে আছে। তাই আপনি কি, যখন আপনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি শুরু করবেন আপনার যে পাঠ্যপুস্তক আছে সেটা আপনার সাথে রাখতে হবে। 2 নাম্বার, এইচএসসি যে নোট বা গাইড আছে সেটা আপনার সাথে রাখতে হবে। এখন আপনার কাছে প্রশ্ন হলো যে ভাই এইচএসসির নোট বা গাইড আমরা
কেন হইতেছে গিয়ে কি সাথে রাখবো। যদি আপনি এইচএসসির নোট বা গাইড যদি সাথে না রাখেন তাহলে আপনার বিপদটা কি হবে। আপনারা কি সকলে জানেন যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় রিটেন প্রশ্ন আসে। এই রিটেন প্রশ্নটা আসলে কোন বিষয়গুলো নিয়ে আসে? এই রিটেন প্রশ্নগুলা আমাদের এই যেই এইচএসসি লেভেলের যে গাইড বা পাঠ্যপুস্তক আছে সেই গাইড বা পাঠ্যপুস্তকের আপনার এই যে জ্ঞানমূলক যে প্রশ্নগুলো আছে সেই জ্ঞানমূলক প্রশ্ন থেকেই আসে। তো আপনি যদি এই গাইড বা নোটগুলো যদি না রাখেন তাহলে আপনার কি করতে হবে, যে এই জ্ঞানমূলকের জন্য আপনি দেখবেন স্যারেরা ফাপড় মারবে, আপনার আলাদা একটা বই কিনতে হবে। অনুধাবনের জন্য আলাদা হইতেছে গিয়ে কি বই কিনতে হবে। এই বছর আমাদের ডিউডিমার্স অফলাইন কোচিং সেন্টার হচ্ছে গিয়ে কি চালু করছিল। তো অফলাইন কোচিং সেন্টারে আমরা ভালো একটা স্টুডেন্ট হচ্ছে গিয়ে কি পাইছিলাম। তো সেই ভালো স্টুডেন্টরাই আমাদের হইতেছে গিয়ে কি বলছে যে ভাই রিটেনের জন্য কোন বই কিনবো। আচ্ছা, আমি আসলে খুঁজে পাই না যে রিটেনের জন্য আপনি কি বই কিনবেন। আপনি একটা জিনিস দেখেন তো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেন কিভাবে প্রশ্ন আসে। রিটেন প্রশ্ন আসে একটা হইতেছে গিয়ে কি লাইন তুলে দেয়, বলে এই লাইনের ব্যাখ্যা তুমি লেখো। দেখেন তো, আপনি এইচএসসি পরীক্ষার সময় যে নোট বা গাইড বই আপনি ব্যবহার করতেন সেখানে আপনার কি, সেখানে আপনার এই অনুধাবনমূলক প্রশ্ন বা জ্ঞানমূলক প্রশ্ন কি ছিল না? লাইনের ব্যাখ্যা কি ছিল না? ছিল। কিন্তু আপনি কি করছেন, সেগুলা ফালায়ে দিয়ে আসছেন। এতে করে আপনার কি হয়েছে, আবার নতুন করে 400 টাকা, 300 টাকা, 200 টাকা, 250 টাকা দিয়ে আবার কি করতে হইতেছে, আপনার একটা অনুধাবনমূলক বই কিনতে হচ্ছে বা রিটেনের উপর বই কিনতে হচ্ছে। কিন্তু আপনি যদি এইচএসসির গাইড বইটা যদি সাথে রাখেন বা আপনার নোটস গুলো যদি সাথে রাখেন, সেই বইটা কিন্তু আপনারা কি করতে হবে না, কিনতে হবে না। বুঝতে পারছি? তাই আমরা দুইটা জিনিস দেখলাম, যে আপনার এইচএসসি পরীক্ষার যে পাঠ্যপুস্তক যে বইটা আছে সেই বইটা আপনি সাথে রাখবেন, আপনার যে নোট বা গাইডটা যা আছে সেই নোট বা গাইডটা আপনার সাথে রাখবেন। তারপরে স্লাইডে আমরা চলে যাই। এবার দেখেন, আমি যেহেতু বাংলার শিক্ষক, আমি বাংলা নিয়েই একটু হইতেছে গিয়ে কি আলোচনা করি। আমরা অনেক সময় ক্লাসের ভিতরে যায় হচ্ছে গিয়ে কি দেখি যে আমাদের যে গদ্যগুলা আছে, মানে অপরিচিতা, বিলাসী, তারপর হচ্ছে আহ্বান, মাসি পিসি, রেইনকোট, তারপর মহাজাগতিক কিউরেটর, নেকলেস, এই সকল গল্পগুলা আমাদের ছেলেপেলেগুলা পড়েই না। অনেক সময় আমরা দেখি যে কোন গদ্যের ভিতরে কোন নায়ক নায়িকা আছে এইটাই অনেক সময় জানে না। কথাটা কি বুঝতে পারছেন? তো আপনারা কি করবেন, এইচএসসি পরীক্ষা দেওয়া শেষ, মাঝখানে যে 10-15 দিন আমরা বিভিন্ন প্রকার যারা হচ্ছে গিয়ে কি অনলাইনে ক্লাস নেই বা অফলাইনে ক্লাস নেই, আপনারা এই 10-12 দিন কি করেন, আপনারা 10-12 দিন আগে ফ্রি ক্লাসগুলা করেন। ফ্রি ক্লাসগুলো কইরা আপনারা কি করেন, দেখেন যে এই অনলাইন কোচিং সেন্টারে কিরকম ভাবে পড়ায় বা এই অফলাইন কোচিং সেন্টারে কিরকম ভাবে পড়ায়। এই 10-12 দিন আপনার কিন্তু কোনো পড়া থাকে না। কিন্তু এই 10-12 দিন আপনি কি করবেন, আপনার যে গদ্যগুলা আছে, যে পদ্যগুলা আছে, যে নাটক এবং উপন্যাসগুলো আছে, এগুলো আপনি বারবার পড়বেন। কেন বারবার পড়বেন? যাতে করে আপনার এইচএসসি তে যেই গদ্য পদ্যগুলা আপনি বাদ দিয়া রাখছেন বা যে কাহিনীগুলো আপনি জানেন না সেটা আপনি নতুন করে জানতে পারবেন। একটা মজার ঘটনা বলি, আমি যখন উপন্যাস পড়াইতে যাই, মানে লাল সালো উপন্যাসটা যখন আমি হইতেছে গিয়ে কি পড়াইতে যাই, তখন প্রায় আমি জিজ্ঞেস করি, এই আমিনা বিবি কার বউ ছিল? সকলেরই একটা উত্তর হলো মজিদের বউ ছিল। দেখেন তো, চিন্তা করে, আমিনা বিবি ছিল খালেক ব্যাপারীর বউ, কিন্তু সে পুরো উপন্যাসটা না পড়ার কারণে সে আরেক বেটার বউরে মজিদের বউ বানায় লাইছে। কথাটা কি বুঝতে পারছেন? তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন তো, আপনি এই নাটক বা উপন্যাস না পড়ার কারণে আপনার একটা গ্যাপ থেকে গেল না? তাহলে আপনি চিন্তা করেন, আপনি গ্যাপ রাখাই আপনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি শুরু করছেন, তাহলে আপনি কিভাবে চান্স পাবেন? বুঝতে পারছি বিষয়টা? তাই আপনি কি করবেন, আপনার যে উপন্যাসটা আছে লাল সালু, সেই লাল সালু উপন্যাসটা একটা পৃষ্ঠার ভিতরে নিবেন। নেওয়ার ফলে লাল সালু উপন্যাসের ভিতরে কি কি চরিত্র ছিল আপনি একটু আলাদা করেন। মজিদ একটা চরিত্র ছিল, মজিদের বড় বউ রহিমা একটা চরিত্র ছিল, তার ছোট বউ জমিলা একটা চরিত্র ছিল, স্কুল প্রতিষ্ঠা করতে চায় আক্কাস একটা হচ্ছে গিয়ে কি ছিল, খালেক ব্যাপারী একটা হইতেছে গিয়ে কি চরিত্র ছিল, সেই খালেক ব্যাপারীর আবার হইতেছে গিয়ে কি দুইটা বউ ছিল, একটা হইতেছে গিয়ে কি
আমেনা বিবি, আর একটা হইতেছে গিয়ে কি তানু বিবি। এই যে তানু বিবি, সেই তানু বিবির একজন ভাই ছিল, সেই ভাইয়ের নাম কি ধলা মিয়া। তারপর হইতেছে গিয়ে কি 7 ছেলের বাপ দুদু মিয়া। তারপরে কি হাসুনির মা, হাসুনির মায়ের হইতেছে গিয়ে কি ভাই আপনার কি তাহের, কাদের, রতন। এগুলো আপনি কি আলাদা আলাদা করে যদি আগে থেকে আপনি যদি একটা প্রস্তুতি করেন না, তাহলে যখন দেখবেন যে ক্লাসের ভিতরে স্যার যখন পড়াইতেছে তখন আর স্যার বলবে না এই তোমার তো বেসিকে সমস্যা, না তোমার কিন্তু বেসিকে সমস্যা নাই, তুমি পড়ছো। বুঝাইতে পারছি? তাই তোমাকে কি করতে হবে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির আগে এই সকল ডেকোরাম গুলা, এই সকল কাজগুলা তোমার নিজের করতে হবে। বুঝতে পারছি? তারপরে আসো নাটক। সিরাজউদ্দৌলা এই যে নাটকটা আছে, এই নাটকের ভিতরে আমাদের যখন আমরা কলেজে পড়ি, স্যাররা কি বলে, নাটক তোরা পইরা নিস, বা হচ্ছে গিয়ে কি বলে যে সিরাজউদ্দৌলার মির্জাফরগিরি করছে, উমিচাঁদ হচ্ছে গিয়ে কি গুপ্তচর ছিল, এই ইংরেজদের সাথে মারামারি করছে আর কি। এগুলো আমরা কি করি, স্যাররা হইতেছে গিয়ে কি বইলা দেয়, লাইন বাই লাইন কিন্তু পড়ি না। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে প্রশ্ন আসে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি করে জানেন, একটা লাইন উঠায় দেয়, বলে এই সিরাজউদ্দৌলা নাটকের ভিতরে এই লাইনটা কে বলেছেন। এখন চিন্তা করেন তো, আপনি যদি পুরো সিরাজউদ্দৌলা নাটকটা যদি আপনি না পড়েন, তাহলে এই লাইনটি কে বলেছে এটাকে আপনি উত্তর দিতে পারবেন? কখনোই উত্তর দিতে পারবেন না। আবার সিরাজউদ্দৌলা এই যে হইতেছে গিয়ে কি বলছে, আমি বাংলার বুকে দাঁড়িয়ে বাংলার মানুষের উপর অস্ত্র তোলার অধিকার ইংরেজরা কোথায় পেল? আপনাকে প্রশ্ন করলো যে এই লাইনটি সিরাজউদ্দৌলা কাকে উদ্দেশ্য করে বলেছে, লর্ড ক্লাইভ নাকি ক্লেটন? আবার যে গাইস হসপিটালের হাতুড়ে যে একজন ডাক্তার আছে, সেই ডাক্তারের নামটা কি? সিরাজউদ্দৌলা নাটকের ভিতরে এই যে আমাদের উমিচাঁদ আছে, সেই উমিচাঁদের দেশের বাড়ি কোথায়? আবার একটু ভাবেন তো, যে এই যে উমিচাঁদ আছে, সেই উমিচাঁদকে কয় লক্ষ টাকা দেওয়ার উপহার দেওয়া হয়েছিল জানি, মানে আপনার সিগনেচার করা হয়েছিল জানি। আচ্ছা, ফোর্ট উইলিয়াম এটা কি কোনো বাসা, এটা কি কোনো জাহাজ, নাকি এটা কোনো কোচিং সেন্টার? তাহলে এই তথ্যগুলো আপনি যদি বারবার, আমরা বলছি যে আবার যদি আপনি পড়ে রাখেন, তাহলে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আপনার কি হবে, একটু প্লাস পয়েন্ট, আপনি অন্য জনের কাছ থেকে কি করলেন, আগায় থাকলেন। তারপরে দেখেন বলছে নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই, এইটা মাস্ট আপনার সাথে রাখতেই হবে। নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই, বাংলা, বিহার, উড়িষ্যার যত শিক্ষক আছে, যত বই বানাইছে, সকল কিছু এই নবম দশম শ্রেণীর বাংলা বইয়ের ভিতরে। এবার হইতেছে কি দেখেন, আপনি যদি এই নবম দশম শ্রেণীর বাংলা বইটা যদি আপনি সাথে না রাখেন, তাহলে ওই যে লিখিত সময় যেটা বলছি, এখনো ওইটাই বলতে হবে যে 400-500 টাকা দিয়া আবার আপনার ব্যাকরণের বই কিনতে হবে। দেখবেন যে অমুক স্যার বলবে আমার এরকম একটা বই আছে, অমুক স্যার বলবে আমি একবারে আয়াতুল কুরসির একটা বই বানাইছি, আরেকজন বলবে যে হচ্ছে গিয়ে কি হাদিসে ক্যাফে নিয়ে আমি একটা বই বানাইছি। কোন শিক্ষক আছে অনলাইনে আইসা বা ক্লাসে যায় বলে যে বুখারী শরীফের ইবনে বুখারী যেরকম 10,000 না যেন 30,000 হাদিস থেকে এই কয়েকটা হাদিস হচ্ছে গিয়ে কি বানাইছে, আমি তো 9-10 বই খুঁজা আমি কি করছি, এই বইটা হইতেছে বানাইছি। টোটাল মিছা কথা। তোমার আমি হচ্ছে গিয়ে কি দেখাই, বাপু ভাই আমাদের একটা 9-10 বই ছিল এখানে। হ্যাঁ, আমি হইতেছে গিয়ে কি দেখাই যে আমরা ডিউডিমার্সের এই যে একটু আগে আমরা কি করলাম, আমরা হচ্ছে বাংলা ক্লাস নিলাম। দেখেন আমাদের বাংলা ক্লাসে এখনো আমরা কি করছি, সে 9-10 বই হইতেছে গিয়ে কি আমি পইরা ক্লাস নিতেছি। তাহলে আপনি যদি চিন্তা করেন, স্যারে যেই বইটা হইতেছে গিয়ে কি পড়ে, আপনি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হইতেছে গিয়ে কি করছেন, সেই বইটা আপনি বাইরে রেখে আসছেন, বা সেই বইটা আপনি হচ্ছে গিয়ে কি নাই আপনার কাছে, তাহলে আপনি বলুন তো আপনি বিশ্ববিদ্যালয়ে কিভাবে চান্স পাবেন? স্যাররা যত বইয়ের কথা বলুক, এইটা যে বই আছে, এই বইটা হইতেছে গিয়ে কি সবার, মানে হাদিস, যদি বাংলা সাহিত্য পাঠ যদি আমি কোরআন শরীফ ধরি, তাহলে এই বইটা কি, এই বইটা হলো হাদিস, এই বইটা আপনার রাখতেই হবে। তাই আপনি কি করবেন, যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে, তখন এই নবম দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ যে বইটা আছে, এই বইটা আপনি সাথে রাখবেন। বুঝতে পারছি? তারপরে দেখেন পরবর্তী যে জিনিস, তারপরে আপনি কি করলেন, উপরন্তু কাজগুলা আপনার করা শেষ। এখন আপনি কি করবেন, ধরেন
আপনি ডিউডিমার্সে ভর্তি হইতে চান, বা কোন একটা কোচিং সেন্টারে ভর্তি হইতে চান, বা আপনি কোন একটা কলেজে ভর্তি হইতে চান, সবার আগে কি করবেন? সবার আগে এই কোচিং সেন্টারটা বা ডিউডিমার্সের অফিসটা কোথায় সেটা আপনি জানবেন। ডিউডিমার্সে কারা কারা পড়ায় এইটা আপনি জানবেন। ডিউডিমার্সের পড়ার ধরন কি এইটা আপনি জানবেন। কোচিং সেন্টারে যেইখানে আপনি ভর্তি হন তাদের সার্ভিস কি কি এইটা তো আপনি জানবেন নাকি? বেসিক তো এটা। আমরা যখন কারণ বাজার থেকে সবজি কিনি তখন সবজি কেনার সময় আমরা কি কি দেখি? কোন সবজি বিক্রেতা আমাকে ভালো সার্ভিস দিচ্ছে, কার ব্যবহার ভালো, কে কম দামে সবজি দিচ্ছে, কে টাটকা সবজি দিচ্ছে, কে উইদাউট ফরমালিন ভাবে সবজি দিচ্ছে, এগুলো আমরা রিসার্চ করি। ঠিক একই রকম ভাবে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় বা প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয়ের কোন একটা পরীক্ষায় আপনি অংশগ্রহণ করবেন, কিন্তু আপনি পাবলিক বিশ্ববিদ্যালয়ে কিভাবে প্রশ্ন আসে বা কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে এটা আপনি জানেনই না। তাহলে আপনি বলেন তো আপনি কিভাবে চান্স পাবেন? আপনি ডিউডিমার্সে ভর্তি হইতে চান, আপনি ডিউডিমার্সের ক্লাস, টিচার, পড়ানোর ধরন কিচ্ছু আপনি জানেন না, আপনি কিভাবে ডিউডিমার্সের কোর্সে ভর্তি হবেন? তাই একজন সচেতন স্টুডেন্ট, একজন বেস্ট স্টুডেন্ট, একজন মেধাবী স্টুডেন্ট সবার আগে কি করে? বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি শুরু করার পূর্বেই সে প্রশ্ন ব্যাংক হচ্ছে গিয়ে কি দেখে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে প্রশ্ন আসছে আমি একটু দেখি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিভাবে প্রশ্ন আসছে আমি একটু দেখি, জগন্নাথে কিভাবে প্রশ্ন আসছে, রাজশাহীতে কিভাবে প্রশ্ন আসছে। প্রশ্ন ব্যাংক মাস্ট আপনার পড়তে হবে। তাহলে আপনার কি হবে? একটা সিকুয়েন্স বা একটা ধারাবাহিকতা আপনি বুঝতে পারবেন যে এইভাবে পড়তে হবে, এই জায়গা থেকে প্রশ্ন আসে। এবার দেখেন প্রশ্ন অ্যানালাইসিস করা। কেন প্রশ্ন অ্যানালাইসিস করা? আমার যারা অফলাইনের স্টুডেন্ট আছে বা আমাদের ডিউডিমার্সের যারা অনলাইন স্টুডেন্ট, ভাই কেউ কি আছে? আমার তো দেখা যায় না, পোলাপন লাইভে কি আছে বলবো? আচ্ছা, আমার হইতেছে গিয়ে কি প্রশ্ন অ্যানালাইসিস করা। আমাদের যে আছে কোর্সে যখন হচ্ছে গিয়ে কি আমরা ক্লাস নেই তখন আমরা একটা কথা খুব ভালোভাবে হইতেছে গিয়ে কি বলি যে আকেল মান কেলে ইশারাই কাফি হে। অর্থাৎ যারা হইতেছে গিয়ে কি মেধাবী বা যারা আকেলমান মানে যারা বুদ্ধিমান তাদেরকে ইশারাই কাফি হে, তাদেরকে ইশারা দিলেই বোঝা যায়। আর যারা হচ্ছে গিয়ে কি বলদ, এর আলাদিন থাবড়াইলেও সে বুঝে না। তাহলে আপনি চিন্তা করেন যখন আপনি একটা প্রশ্ন ব্যাংক সলভ করেন, যেমন আপনাকে একটা প্রশ্ন করলো যে শরৎচন্দ্রের প্রথম গল্পের নাম কোনটি? প্রথম গল্পের নাম কোনটি? আপনাকে একটা প্রশ্ন হইতেছে গিয়ে কি করলো। তাহলে এই প্রশ্নটা যখন হইতেছে গিয়ে কি আপনি পাবেন, এটা দিয়ে আপনি কি বুঝতে পারলেন? এটা দিয়ে আপনি বুঝতে পারলেন যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শরৎচন্দ্রের প্রথম গল্প নিয়ে প্রশ্ন করছে। কালকে যে রবীন্দ্রনাথের শেষ গল্প নিয়ে প্রশ্ন করবেন এটা কোনো গ্যারান্টি আছে? ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয় আপনাকে একটা কি দিছে? একটা ইশারা দিয়ে দিছে। এইটা যদি আপনি ধরতে না পারেন জীবন শেষ। বুঝতে পারছি? আবার ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করছে যে মৃত্যুঞ্জয় কতদিন শয্যাশায়ী ছিল? কত দিন? তাহলে এই প্রশ্নটা যখন আপনি পাবেন তখন আপনার মাথার ভিতরে প্রশ্ন আসতে পারছে, বিলাসী গল্পের ভিতরে তো মৃত্যুঞ্জয় 1.5 মাস শয্যাশায়ী ছিল, তাহলে সে প্রশ্ন করছে কত দিন শয্যাশায়ী ছিল। আচ্ছা, তাহলে অন্যান্য জায়গার ভিতরে যত মাস আছে সেগুলোকে আমাকে কি বানাইতে হবে? দিন বানাইতে হবে। আবার দেখবেন অনেক সময় প্রশ্ন করে যে রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে আপনার কি করছে? গীতাঞ্জলি কাব্যের জন্য আপনার কি করছে? নোবেল পুরস্কার পেয়েছে। এখন অনেক জায়গায় প্রশ্ন দেখবেন যে লেখা আছে যে রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে নোবেল পুরস্কার পেয়েছে। তাহলে আপনি একটু চিন্তা করেন তো, কোথাও তো যাইয়া আপনি ইংরেজি খ্রিস্ট পাবেন কিন্তু বাংলা বঙ্গাব্দ তো পাবেন না। তাহলে আপনার উচিত কি? যত প্রকার কবি সাহিত্যিক আছে তাদের যেই খ্যাতিগুলা আছে, তাদের যে অর্জনগুলা আছে, এগুলার বাংলা ইংরেজি সালগুলা আপনার কি করে ফেলা? বের করে ফেলা। বুঝাইতে পারছি? তাহলে আপনার কি প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে, প্রশ্নগুলা বিশ্লেষণ করতে হবে যে এই এই জায়গা থেকে প্রশ্ন আসে। আবার দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে গিয়ে কি প্রশ্ন আসছে এরকম ভাবে যে হইতেছে গিয়ে কি ঠ্যাঙা বেটিরে ঠ্যাঙা, হাসুনের মাকে এই লাইনটি কে বলেছেন?
তাহলে আপনি যখন বা কোনো একটা গদ্য পড়বেন বা কোনো একটা পদ্য পড়বেন বা নাটক বা উপন্যাস যখন হচ্ছে গিয়ে কি পড়বেন, তখন আপনার কাজটা কি? তখন আপনার কাজ হচ্ছে কে কোন লাইনগুলো বলছে তা আপনার মাথায় রাখা। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয় এক জায়গায় প্রশ্ন কইরা দিছে, আপনাকে একটা ইশারা দিয়ে দিছে, আপনার এখন কি করতে হবে? ওই ইশারায় চলতে হবে। বুঝাইতে পারছি বিষয়টা? ধরেন মানে এই প্রশ্ন অ্যানালাইসিসটা কিরকম? প্রশ্ন অ্যানালাইসিসটা হইতেছে গিয়ে কি আপনি জিজ্ঞেস করলেন, ভাই ডিউডিমার্সটা কোন দিকে? আপনার হচ্ছে গিয়ে কি ফার্ম গেট আসছে পরে কেউ বলছে ওই দিকে। এখন এটা কি উত্তর দিকে নাকি দক্ষিণ দিকে, ডাইনে নাকি বায়ে, এটা আপনার সামাজিলিয়ে আপনার বুঝতে হবে। বুঝতে পারছি? এটাকে বলে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস। তাহলে আপনার কি করতে হবে? প্রশ্নগুলো আপনি অ্যানালাইসিস করবেন। যদি না পারেন, আমরা তো আছি। তারপরে আমরা কি করব? আপনারা কেউ যদি হচ্ছে গিয়ে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য কেউ যদি আপনারা ভর্তি হইতে চান, আমাদের 2999 টাকায় আমাদের একটা কোর্স হচ্ছে গিয়ে কি চলতেছে। এই কোর্সে যদি চান, তাহলে ওই যে বললাম অ্যাডমিশনের জন্য যে আলাদা আলাদা বই সারারা হইতেছে গিয়ে কি ফাপড় মারে ক্লাসের ভিতরে আইসা, সেই বইটাও আপনি ফ্রি পাবেন। আর আমার বুকের ভিতরে যে হচ্ছে গিয়ে কি টি শার্টটা আছে, ডিউডিমার্সের সবচেয়ে জনপ্রিয় একটা সিগনেচার মানে টি শার্ট, সেই টি শার্টটা আপনি পাবেন। আরেকটা হইতেছে গিয়ে কি দেখবেন, আমাদের এই যে কোর্সটা আছে, সেই কোর্সটা 11 মাস চলবে। তাহলে আপনার কাছে প্রশ্ন হলো, ভাই 11 মাস কিভাবে চলবে? আপনি যদি এই কোর্সে ভর্তি হন, তাহলে এইচএসসি পরীক্ষার জন্য আপনার যেই কোর্সে ভর্তি হওয়ার দরকার ছিল এগুলো ফ্রি, এবং এই এইচএসসি থেকে একবারে গুচ্ছ পর্যন্ত জিএসটি পর্যন্ত আপনার সকল প্রকার দায়িত্ব নিবে ডিউডিমার্সের শিক্ষকরা। এবার দেখেন, এই কোর্সে যদি আপনি ভর্তি হন, তাহলে কে আপনাকে পড়াবে? আমাদের কোর্সের যে হইতেছে গিয়ে কি যারা ব্যবসায় শিক্ষার শাখার হইতেছে গিয়ে কি আছেন, তাদেরকে হইতেছে গিয়ে কি বলবো যে আমাদের এখানে কোর্সের যে হচ্ছে গিয়ে কি আপনাদের ডিউডিমার্সের যে মালিক বাপ্পি হইতেছে গিয়ে কি আছে, সেখানে শুধু হইতেছে গিয়ে কি 8 বছর যাবত সে পড়াচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ডিপার্টমেন্টের একজন মেধাবী হইতেছে গিয়ে কি স্টুডেন্ট। তাহলে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ডিপার্টমেন্ট টপ ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট আপনাকে যেই কমার্স আছে বা ব্যবসায় শিক্ষা আছে তাদের দায়িত্বে আছে। তারপর হইতেছে গিয়ে কি রাফি ভাই আছে, আপনার হচ্ছে সায়েন্সের হইতেছে গিয়ে কি দায়িত্বে, উনি প্রায় 10 বছর যাবত আপনার ফার্ম গেটে আপনার অফলাইন এবং অনলাইনে পড়াচ্ছে। আমাদের জয়নাল আছে, এখানে হইতেছে গিয়ে কি সাধারণ জ্ঞানের, আপনারা যারা ডিউডিমার্সের হচ্ছে গিয়ে কি ক্লাসগুলো দেখছেন, সাধারণ জ্ঞানে খুব ভালো একটা হচ্ছে গিয়ে কি শিক্ষক জয়নাল পড়ায়। আনিস ভাই আছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, তিনি ইংরেজি ডিপার্টমেন্ট থেকে অনার্স মাস্টার শেষ করে মিরপুরের জনপ্রিয় একজন শিক্ষক, এবং কি উনি একজন ব্যাংকার, উনি সরকারি চাকরিজীবী। উনি হইতেছে গিয়ে কি আপনাদেরকে পড়াবে। ওনার ক্লাসও আমাদের ডিউডিমার্সের ইউটিউব চ্যানেল এবং ডিউডিমার্সের ফেসবুক আইডিতে আছে, আপনারা দেখতে পারবেন। আর আমি একজন মোটা মানুষ, 200 কেজি ওজন, আমি আছি বাংলার দায়িত্বে। আপনারা চাইলে এই কোর্সে ভর্তি হতে পারেন। তারপরে দেখেন, আপনার এরপরে আপনার কি করতে হবে? মুখস্থ পার্টগুলা আপনার শেষ করতে হবে। কেন মুখস্থ পার্টগুলো আপনার শেষ করতে হবে? মনে করে দেখবেন, আপনি যখন এই অ্যাডমিশন জার্নিটা শুরু হবে, আপনাকে 3 মাসে এত পড়া দিবে, আপনি এক কথায় প্রকাশ, বাগধারা, পারিভাষিক শব্দ, সমার্থক শব্দ, এগুলো পড়ার আপনি সময়ই পাবেন না। বুঝতে পারছেন? তাই আপনি কি করবেন? সবার আগে এই যে নবম দশম শ্রেণীর যে বইটা আছে, এই নবম দশম শ্রেণীর বই থেকে যেই বাগধারাগুলো আছে, আমি একটু আপনাকে দেখাচ্ছি প্লিজ। যেই বাগধারাগুলো আছে, যেই সারাংশ সারমর্মগুলো আছে, যে ভাব সম্প্রসারণগুলো আছে, এই যে দেখেন সুন্দর করে আপনার হচ্ছে সাজানো আছে, এই জিনিসগুলো আপনি কি করবেন? আগে থেকে মুখস্থ করে রাখবেন। তাহলে আগে থেকে যখন আপনি মুখস্থ করে রাখবেন, আপনার যে বন্ধু বান্ধব যারা কোচিং সেন্টারে ভর্তি হইয়া 10 নাম্বার লেকচারে গেলে তারপরে বাগধারা এবং এক কথায় প্রকাশ করবে, আপনি তাদের থেকে আগায় থাকলেন। কথাটা কি বুঝতে পারছেন? তাহলে তাদের থেকে যখন আপনি আগায় থাকবেন এবং আপনার প্রস্তুতিটা যখন আমাদের এই কথা অনুযায়ী হবে, দেখবেন যে আপনার মনের ভিতরে একটা কি আসে? আত্মনির্ভরশীলতা আসে। আমার পথ প্রবন্ধের ভিতরে বলছে, আত্মাকে চিনলে আত্মনির্ভরশীলতা আসে। অর্থাৎ মানুষ যখন তার নিজেকে চিনে, তখন তার আত্মনির্ভরশীলতা আসে। বুঝতে পারছি? তারপরে দেখেন, বলছে ক্লাস নোটের জন্য আলাদা আলাদা খাতা তৈরি। এবার হইতেছে গিয়ে কি দেখো, এই যে হইতেছে গিয়ে কি বিষয়টা আছে, এইটা হইল ফরজে আইন।
আমাদের আমরা সকলে হইতেছে কি জানি যার ইসলাম ধর্ম পালন করি, একটা হইতেছে গিয়ে কি ফরজে আইন আছে, একটা হলো ফরজে কেফায়া আছে। ফরজে কেফায়া কোনটা? যেটা হলো সকলের মধ্য থেকে একজন পালন করলেই হয় বা দুইজন পালন করলে হয়, ন্যূনতমর কথা বলতেছি। যেমন জানাজার নামাজ, এটা কিন্তু ফরজে আইন না, এটা ফরজে কেফায়া, মানে এলাকার বা দেশের সবার জানাজার নামাজ পড়ার দরকার নাই, যে কোনো একজন দুইজন বা সমাজের কতিপয় মানুষ যদি হচ্ছে গিয়ে কি পড়ে, তাহলে সেটা ফরজে কেফায়া। আর ফরজে আইন কোনটা? যেটা মাস্ট পালন করতে হবে, যেমন 5 ওয়াক্ত নামাজ, এটা ফরজে আইন। রোজা রাখা ফরজে আইন, জুম্মার নামাজ পড়া ফরজে আইন, সদ্য কথা বলা ফরজে আইন, এগুলা করতেই হবে। ঠিক একই রকম ভাবে প্রত্যেকটা ক্লাসের জন্য আপনার খাতা থাকবে আলাদা। কেন খাতা থাকবে আলাদা? আপনি একটু দেখেন, আপনি কি করলেন, একটা খাতা হচ্ছে গিয়ে কি নিলেন, এই খাতার ভিতরে আপনি বাংলাও লেখলেন, ইংরেজিও লেখলেন, অ্যাকাউন্টিংও লেখলেন, ফাইন্যান্সও লেখলেন, আপনার যখন দরকার পড়বে আপনি জীবনে খুঁজে পাবেন না। কিন্তু আপনি যদি প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা খাতা বানান, বাংলার জন্য আলাদা খাতা, ইংরেজির জন্য আলাদা খাতা, জিকের জন্য আলাদা খাতা, অ্যাকাউন্টিং এর জন্য আলাদা খাতা, তাইলে আপনার কি হবে? আপনি সবার আগে কি করবেন, মনে করেন এটা বাংলা খাতা, আমি যেহেতু বাংলার শিক্ষক আমি বাংলাটা বলি, এটা বাংলা খাতা। আপনি বাংলা খাতা লেখার পরে লিখবেন লেকচার 1 তারিখ এত এত। তাহলে লেকচার 1 এর ভিতরে আপনার অনলাইন শিক্ষক বা অফলাইন শিক্ষক যা পড়াইছে সব আপনার এখানে টানা আছে। কিন্তু এক খাতার ভিতরে যদি আপনি সব লেখেন, আপনার খুঁজতে হইব লেকচার 1টা জানি কই, পৃষ্ঠা উল্টাতে উল্টাতে দেখবেন যে মুখে স্যাপ শেষ হয়ে গেছে। আর এক খাতার ভিতরে সব লিখলে আপনি অনেক পৃষ্ঠাও খুঁজে পাবেন না। বুঝতে পারছেন বিষয়টা? তাই প্রত্যেকটা ক্লাসের জন্য, মানে প্রত্যেকটা ক্লাস বলতে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আপনি কি করবেন, আলাদা আলাদা খাতা রাখবেন। তারপর হইতেছে গিয়ে কি দেখি, একটা রুটিন তৈরি করতে হবে। কি রুটিন তৈরি করতে হবে? আমরা অনেক সময় দেখি আমাদের যে অ্যাডমিশনের যে স্টুডেন্ট গুলো আছে, তারা একদিন একবারে 10 ঘন্টা পইরা মানে নিজেকে শাহরুখ খান মনে করে, আর বাকি 3-4 দিনে পড়েই না। মনে রাখবেন, এই যে অ্যাডমিশন টেস্টটা যে আছে, সেই অ্যাডমিশন টেস্টে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হইতেছে ধৈর্য। মানে আপনার শেষ মুহূর্ত পর্যন্ত এই ধৈর্যগুলা রাখতে হবে। সেই প্রথম দিন কোর্সে ভর্তি হওয়ার বা ক্লাস শুরু হওয়ার প্রথম দিন থেকে আপনি যেই কিসিমে পড়বেন, আপনি শেষ দিন পর্যন্ত ওই কিসিমে যদি রাখেন, তাহলে দেখবেন যে আপনার মনে মানে কি ভাল লাগবে। এবার একটা সহজ উদাহরণ দিই। মনে করেন আপনি একটা দেয়াল ভাঙবেন, এই দেয়ালটাই আপনি ভাঙবেন। আপনি একদিন দুমায়া 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 বাইরেছেন, বাকি 7 দিন আপনি বাইরান নাই। বলেন তো দেয়াল কি ভাঙা সম্ভব? বা একদিন আপনি পড়লে বা একদিন বাইরেইলে যেই শক্তি আপনার খরচ হবে, আপনি দৈনিক যদি একটু একটু করে বাইরান, আপনি চিন্তা করেন তো, আপনি যদি অ্যাডমিশন টেস্টের সময় 5 ঘন্টা করে যদি ডেইলি পড়েন, 5 ঘন্টা করে, তাহলে 30 দিনে আপনি কি করলেন, 3×5=15, তাহলে হচ্ছে গিয়ে কি 150 ঘন্টা। আপনি এবার চিন্তা করেন তো, যদি আপনি 3 মাস পড়েন, তাহলে 3×15=45, মানে কি 450 ঘন্টা আপনি পড়তেছেন। এবার একটু চিন্তা করেন, প্রত্যেক ঘন্টায়, আমি আবার বলতেছি 1 ঘন্টায় আপনি যদি 10টা প্রশ্ন যদি হচ্ছে গিয়ে কি মুখস্থ করেন, তাহলে আপনি চিন্তা করেন তো 425 মানে কি 450 ঘন্টায় 4500 প্রশ্ন আপনার মুখস্থ হবে। 4500 প্রশ্ন। এত প্রশ্ন কি আছে অ্যাডমিশন টেস্টে? এত প্রশ্নও নাই। তাহলে আমাদের ছেলেপেলে কেন ভয় পায়? আমাদের ছেলেপেলে ভয় পায় হলো এই যে রেগুলারিটি যে পড়াশোনার বা পড়াশোনা যে নিয়মিত রাখতে হয়, এইটা ছেলেপেলে আপনার কি করে না, করে না। বুঝতে পারছেন? বিনিময়ে কি হয়, তারা ফেল হয়। তাই আপনার কি করতে হবে, যখন আপনি অ্যাডমিশন টেস্টটা শুরু করবেন, তখন একটা সুষ্ঠু সুন্দর একটা রুটিন করবেন, যে ভাই আমি দৈনিক 5 ঘন্টা 4 ঘন্টা, মানে আমি আবার বলতেছি এই 5 ঘন্টা 4 ঘন্টার ভিতরে কিন্তু আবার কোচিং সেন্টারের ক্লাস বা অনলাইন ক্লাস কিন্তু ধরেন না। বুঝতে পারছেন? এগুলা মানে অবচয় খরচ, ডিফেক্টর কথা, ওগুলা ধরা যাবে না, ডিপ্রিসিয়েশন কস্ট কখনোই ধরা যাবে না, এগুলো অবচয়। এই কোচিং এর ক্লাস এবং স্যারদের ক্লাস বাদ দিয়ে আপনার 4-5 ঘন্টা একটা রুটিন বানাইতে হবে। বুঝতে পারছি?
আবার আমরা হইতেছে গিয়ে কি দেখি ছেলেপেলেগুলা রুটিন বানায়, একবার হইতেছে গিয়ে কি একটানা 7 দিন তারা হইতেছে গিয়ে কি পড়তে চায়, বাংলা পড়ে। আবার হইতেছে গিয়ে কি একটানা 12 দিন তারা হইতেছে গিয়ে কি ইংরেজি পড়ে, একটানা 50 দিন তারা জিকে পড়ে। না, এরকম ভাবে পড়া যাবে না। আমাদের পড়তে হবে কোনগুলা? আমাদের পড়তে হবে হইতেছে গিয়ে কি যে দৈনিক একটা সাবজেক্ট। আপনি 5 ঘন্টায় কয়টা সাবজেক্ট? 5 ঘন্টায় 5টা সাবজেক্ট হয়। আপনি বাংলা, ইংরেজি, তারপর হইতেছে গিয়ে কি অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, তারপর হইতেছে গিয়ে কি বিজনেস অর্গানাইজেশন ম্যানেজমেন্ট, আইসিটি। তাহলে আপনি দেখেন তো দৈনিক আপনি যদি এই 5টা যদি পড়া পড়েন, আপনার পড়াশোনাটা কি একটা নিয়মের ভিতরে আসলো না? কিন্তু আপনি শনিবারে পড়ছেন বাংলা, রবিবারে পড়ছেন ইংরেজি, সোমবারে পড়ছেন জিকে, আবার বাংলা আসতে আসতে 3 দিন সময়। এই 3 দিন সময়ের ভিতরে আপনি আগে যা পড়ছেন সব ভুলে যাবেন। বুঝতে পারছেন বিষয়টা? তাই এইটা করা যাবে না। আমরা 5 দিন রুটিন করব, 5 ঘন্টার দৈনিক। এই দৈনিকই আমরা প্রত্যেকটা বই আলাদা আলাদা করে পড়বো। বুঝতে পারছেন? তারপরে দেখেন অযাচিত বন্ধু হ্রাস, এইটা আরেকটা হইল ফরজে আইন। এইটা আরেকটা হইল গিয়ে কি ফরজে আইন। কেন আরেকটা ফরজে আইন? আমরা অনেক সময় দেখি যে ঢাকায় কোন একটা স্টুডেন্ট যখন আসে, আগে ঢাকারটা বলি তারপর ঢাকার বাইরেরটা বলি। ঢাকায় যখন কোন একটা স্টুডেন্ট হইতেছে গিয়ে কি আসে, ওরা বন্ধু বান্ধব সবাই মিলে হচ্ছে গিয়ে কি আসে, এগো সর্বপ্রথম কামটা কি জানেন? এগো সর্বপ্রথম কামটা হইতেছে, কোচিং সেন্টার তো আগেই ভর্তি হয়েছি, সর্বপ্রথম কামটা হইতেছে ঢাকা শহর যতটি জায়গা আছে সব তারা ঘুরবে। আগেই যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপর সোহরাওয়ার্দী উদ্যানে, রমনা পার্কে, এদিক দিয়ে সংসদ ভবন, এদিক দিয়ে হইতেছে জিয়া উদ্যান, নব থিয়েটার, আশেপাশে যত জায়গা আছে সব খুঁজবে। আর যদি কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যদি ভর্তি হইতে পারে ঢাকা শহর, শেষ। তার পড়াশোনা যা আছে সব শেষ। এই দুইটাই কি করব? পুডুর 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 আলাপ করতে করতে দেখবো যে চিড়িয়াখানা গেছে গা, বোটানিক্যাল গার্ডেন গেছে গা, নয়তো মাওয়া গেছে গা। না, এইটা করা যাবে না। মনে রাখবেন, যেই মহিলা বা যেই পুরুষ আপনাকে ভালোবাসবে সে আপনাকে সঠিক দিক নির্দেশনা দিবে, যে দেখো আমরা এই সকল জায়গাগুলা আমরা আরো ঘুরতে পারবো, চলো না 3 বছর 3টা মাস আমরা একটু পড়ি, পড়াশোনা করে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই, তাইলে এই সংসদ ভবন, জিয়া উদ্যান, সোহরাওয়ার্দী উদ্যান, টিএসসি, নব থিয়েটার, বোটানিক্যাল গার্ডেন এগুলো আমার হবে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হব। তখন আপনি সারাদিন ঘুরেন, কেউ না করবে না। কিন্তু যদি ওই সময় যদি ঘুরেন, জীবন শেষ। এবার দেখেন ঢাকার বাইরের স্টুডেন্টের ঘটনা বলি। ঢাকার বাইরের স্টুডেন্টরা যখন হচ্ছে কি কোনো একটা কোচিং সেন্টার ধরেন, রংপুরের ঘটনাই বলি। রংপুর থেকে, কুড়িগ্রাম থেকে পোলাপান আসে, লালমনিরহাট, পঞ্চগড়, দেন ঠাকুরগাঁও, তারপর হচ্ছে কি দিনাজপুর, সৈয়দপুর, পার্বতীপুর, এই সকল জায়গা থেকে পোলাপান গুলো আসে। এরা কি করে? এরা এসা কোচিং সেন্টারে নতুন বন্ধু বান্ধব বানায়। নতুন বন্ধু বান্ধব বানাইলে কি হয়? এই কয় তুই কি ওই জায়গা গেছস? কয় না। কয় তাহলে চল আজকে ক্লাসের পরে ওই জায়গায় যাবো, পড়ালেখা কিন্তু সাঙ্গে। আবার হইতেছে বলে আমগো এলাকায় অমুক জায়গায় একটা কি বিখ্যাত খাবার আছে, ইউটিউবে দেখছি, চল ওই জায়গাটা খাইয়ে আসি, শেষ, জীবন শেষ। আবার কি করে অনেক ছেলে পেলে যে বিড়ি খায় না, এরাও বিড়ি খাওয়াইতে লয়ে যায়। তাহলে আপনার পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে সবার আগে কি করতে হবে? অযাচিত বন্ধু হ্রাস। এবার আমরা কিন্তু এখানে বন্ধু হ্রাস লিখি নেই, না, বন্ধু অবশ্যই দরকার আছে। কারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির সময় গ্রুপ স্টাডিটা দরকার আছে। কথা বলছেন, আপনি একটা বই কিনলেন, অন্য বন্ধু আরেকটা বই, ধরেন আপনি হইতেছে গিয়ে কি 4-5 বন্ধু যারা আপনার ভালো বন্ধু, পড়াশোনা নিয়ে কনসার্ন, এরা কি করবে? এরা হইতেছে গিয়ে কি আপনার ধরেন আপনি একটা প্রশ্ন ব্যাংক কিনছেন, আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক কিনছেন, আপনার আরেক বন্ধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক কিনলো, আরেক বন্ধু চট্টগ্রামের প্রশ্ন ব্যাংক কিনলো, আরেক বন্ধু জগন্নাথের প্রশ্ন ব্যাংক কিনলো, জাহাঙ্গীরনগরের প্রশ্ন ব্যাংক কিনলো। তাহলে আপনি দেখেন একজনে কিন্তু সব বই কিনতে হচ্ছে না। আপনার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বইটা আছে, প্রশ্ন ব্যাংকটা আছে, আপনি আপনার বন্ধুকে বললেন তুই চট্টগ্রামেরটা আমারে দে, তুই আমার ঢাকাটা নিয়ে যা। তাহলে ও ঢাকাটাও পাইলো, ও চট্টগ্রামও পাইলো। আবার আপনার 2 বন্ধুর কাছে ঢাকা চট্টগ্রাম আছে, কোন একটা বন্ধুর কাছে রাজশাহী আছে, তাহলে ওরা কি করলেন, তুই চট্টগ্রামটা নে অথবা ঢাকাটা নে, তুই আমাকে রাজশাহীর প্রশ্ন ব্যাংকটা দে। বুঝতে পারছেন? এইরকম বন্ধু বান্ধব হচ্ছে গিয়ে কি দরকার আছে। তাই অনেক জ্ঞান দিলাম, অনেক কিছু হচ্ছে গিয়ে কি বললাম।
এইভাবে যদি আপনারা পড়াশোনা করেন তাহলে অবশ্যই পাবলিক বিশ্ববিদ্যালয়ে আপনারা হচ্ছে গিয়ে চান্স নিশ্চিত হবে বলে আমি আশা করি। আর যারা ডিউ ডিমার্সের ক্লাসগুলো দেখেন আমাদের ফেসবুক পেজ থেকে এবং কি ইউটিউব থেকে যারা দেখতেছেন, তারা যদি এইচএসসি প্লাস হচ্ছে অ্যাডমিশনের কোনো কোর্সে ভর্তি হইতে চান, মাত্র 2999 টাকায় আপনার হচ্ছে অ্যাডমিশন বই হার্ড কপি, আবারও বলতেছি অ্যাডমিশনের হার্ড কপি বই এবং কি হইতেছে টি শার্ট আপনারা গিফট পাবেন। ভর্তি হইতে চাইলে আমাদের কমেন্টে দেওয়া যে লিঙ্ক আছে সেই লিঙ্কে হচ্ছে গিয়ে ক্লিক করবেন, অথবা আমাদের ফেসবুক যে পেজ আছে সেই পেজে নক দিবেন, অথবা আমাদের ফেসবুক পেজে 0185 একটা নম্বর আছে ওই জায়গায় হোয়াটসঅ্যাপ করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ক্লাসরুমে।